ভালো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সৎ বোনের বিয়েতে অতিথি হয়ে এসে নিজেকেই সেই বোনের হবু স্বামীর নামে কবুল পড়তে হচ্ছে আনভিকে। চোখের পলকে ঘটে গেল সব। আনভির সৎ বোন সারা বিয়ের ঠিক আগ মুহূর্তেই নিজের প্রেমিকা হাত ধরে পালিয়ে গেছে। সে চিরকুটি পরিষ্কার জানিয়ে দিয়েছে এই বিয়ে সে করবে না। এদিকে আনভির বাবা, যিনি একজন নামকরা বিজনেস টাইকুন, আজ নিজের মান সম্মান ধুলোয় মিশে যাওয়ার ভয়ে ভীত। যে মেয়েকে তিনি সারা জীবন লোকচক্ষুর আড়ালে রেখেছেন, নিজের সন্তান হিসেবে সমাজ ও পরিবারের কাছে অস্বীকার করেছেন, আজ নিজের মুখ রক্ষা করতে সেই আনভিকেই তিনি ঢাল হিসেবে ব্যবহার করেছেন। আনভি যার সাথে বিয়ে হয়েছে তিনি কোনো সাধারণ পুরুষ নন। তিনি বর্তমান বাংলাদেশের প্রতাপশালী তরুণ প্রেসিডেন্ট। লোকমুখে যার নামের পাশে কেবল একটি বিশেষণ জুড়ে দেওয়া হয় স্বৈরাচার। বিয়ের আসরে বসে আনভি কিছুতেই সমীকরণ মেলাতে পারছিল না। তার সৎ বোন সারা এত হ্যান্ডসাম একজন পুরুষ, তার ওপর স্বয়ং দেশের প্রেসিডেন্টকেও পেয়েও কেন হাতছাড়া করল? কি এমন আছে ওই প্রেমিকের মধ্যে যার জন্য সারা সব তচ্ছ করে পালালো? হয়তো একেই ভালোবাসা বলে। অবশ্য আনভি এসব হারাম ভালোবাসায় বিশ্বাসী নয়। আনভি তার পরিবারের সাথে থাকে না, সে সম্পূর্ণ আলাদা থাকে। আজ এসেছিল কেবলই সৌন্দর্য রক্ষা করতে। ভেবেছিল বিয়ে পড়ানো শেষ হলেই চলে যাবে। গত রাতে ঠিকমতো ঘুম হয়নি, বাসায় গিয়েও একটা লম্বা ঘুম দেবে, কিন্তু কে জানতো এক ফোঁটা ঘুমের বদলে তার জীবনের ঘুম আজ সারা জীবনের জন্য হারাম হতে চলেছে। বাবা তাকে খুব বেশি কিছু বলেননি, শুধু পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে বলেছেন, বাবা হিসেবে যতটুকু তোমার জন্য করেছি তার বদলে আজ আমার সম্মানটুকু ফিরিয়ে দাও। আমি একজন বিজনেস টাইকুন। আমার বাড়ি থেকে আজ যদি প্রেসিডেন্ট বর সেজে বউনা নিয়ে ফিরে যান, তবে সমাজে আমার আর মুখ দেখানোর পথ থাকবে না। প্রেসিডেন্ট নিজের অপমানের প্রতিশোধ করাই গণ্ডায় বুঝে নেবেন। আনভির বিয়েতে রাজি হওয়া ছাড়া আর কিছুই করা ছিল না। রাজি না হওয়া ব্যতীত উপায়ও নেই। তার জন্মের সময় তার মা আত্মহত্যা করেন। কেন করেন তা অবশ্য পরেই জানা যাবে। আনভির জন্মের পর তার বাবাই তাকে বড় করেছেন। তবে বড় করেছেন বলতে শুধু টাকা পয়সা আর ঐশ্বর দিয়ে বাবা হিসেবে তিনি তার পাশে কখনোই ছিলেন না। আনভির খালামণি আনভিকে বড় করেছেন, আর সব খরচ তার বাবা দিয়েছেন। আনভি যে বিখ্যাত বিজনেস টাইকুন মিস্টার ইয়াহিয়া দেওয়ানের মেয়ে, সেটাও কেউ জানে না। এবার বুঝে নিন বাবার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ। আনভি উনার করা দয়াগুলোর হিসেব চুকাতেই বিয়েতে রাজি হয়েছে। অবশ্য রাজি হওয়ার সাথে এটাও বলে দিয়েছে, এই শর্তের মাধ্যমে আমাদের সম্পর্ক শেষ। এতদিন আপনি খাইয়েছেন পরিয়েছেন, তার বিনিময়ে এই বিয়ে করলাম। এবার এই বিয়ে যদি নাও টেকে। আনভির এই কথা শুনে মিস্টার ইয়াহিয়া তার মাথায় হাত বুলিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আনভি দিতে দেয়নি। নিজেকে সরিয়ে নিয়ে সে বলেছিল, আমার আর আপনার সম্পর্কটা শুধু রক্তের, আর কিছুর না, স্নেহের বা মতামতার না। তাই মিথ্যা প্রেম দেখাতে আসবেন না। আমি আপনার অবৈধ সন্তানের মতোই। ইয়াহিয়া নিজের হাত গুটিয়ে নিয়েছিলেন। মেয়ের বলা কথাগুলো অক্ষরে অক্ষরে খাঁটি, তাই প্রতিবাদ করাও কোনো সুযোগ নেই। বিয়ে হওয়ার পর আনভি তার স্বামী অর্থাৎ প্রেসিডেন্ট ওয়াহেস ইবনারের দিকে এক পলক তাকিয়েছিল। আনভি তার চোখ মুখে একরাশ রাগ আর শূন্যতা দেখেছিল। এটাই তো স্বাভাবিক। তার মতো একজন মানুষকে কেউ এভাবে রিকোয়েস্ট করবে, তা কি কখনো ভাবা যায়? তার ওপর চেনা নেই জানা নেই, দেখা হয়নি এমন একটি মেয়ের সাথে বিয়ে হয়ে গেল। আনভিকে অহেস আগে দেখেনি,
আনভি বোরকা পরা অবস্থায় ছিল। চোখ মুখ ঢাকা। ওয়াহেজের মা বোনার চাচি তাকে দেখেছেন এবং দেখার পর বিয়েতে সম্মতি দিয়েছেন। ওয়াহেজ হয়তো বিয়েতে রাজি ছিল না, আনভির মতো কেবল সম্মান বাঁচাতে আর সমালোচনা এড়াতেই বিয়ে করে বউ বাড়ি নিয়ে ফেরা। বিয়েটা ধুমধামে হয়নি বিধায় লোক জানা জেনেও হয়নি বিষয়টা এখন পর্যন্ত। বাসর ঘরে বসে আনভি এসবই ভাবছিল। ফুল দিয়ে সাজানো ঘর, চারিদিকে অহেজ আর সারা লেখা ফ্রেম, ক্যান্ডেল, কত কিছু। যাদের জন্য এত আয়োজন তাদেরই মিলন হলো না। মাঝখান দিয়ে ভাগ্য আনভিকে এই নিন্দার সংসারে ফেলল। নিন্দা বলছিল কারণ ইবনার পরিবারে কেউ খুশি নয় আনভিকে বৌমা হিসেবে পেয়ে। ওয়াহেজের মা চাচি তো আনভির সামনেই বলে দিয়েছেন আনভি নাকি তার বাবার পালিত, নয়তো অবৈধ সন্তান না হলে সে এত দূরে থাকতো না। সেটা মূলত তার বাবাই তাদের বলেছেন, তারা নিজেরা ধারণা করেনি। আনভি নিজের সাথে পড়ার মতো কিছু নিয়েই আসেনি। ওয়াহেজের বড় বোন ওয়াজিফা তাকে কিছু ড্রেস, টাওয়াল আর প্রয়োজনীয় সব দিয়ে এই ঘরে বসিয়ে দিয়ে গেছেন। ওয়াহেজের আসার সময় আনভির সাথে এক গাড়িতে আসেনি, সে আলাদা গাড়িতে গার্ডসহ চলে গেছে। কোথায় নাকি জরুরি কাজ পড়েছে, কাজ তো থাকবেই, স্বাভাবিক, প্রেসিডেন্ট মানুষ বলে কথা। ওয়াজিফা তাকে যা দিয়ে গেছেন পড়ার জন্য তা আনভির কাছে বেশ বেমানান। সে সবসময় লম্বা ফুল হাতা থ্রি পিস পরে অভ্যস্ত, অথচ তাকে দেওয়া হয়েছে শুধু কুর্তি সেট। আনভি অনেকক্ষণ বোরকা পরা অবস্থাতেই অপেক্ষা করেছে, যদি কেউ আসলে বলবে থ্রি পিস দিতে, কিন্তু না, কেউ এলো না। সত্যি বলতে কেউ তাকে নতুন বউ হিসাবে ততটা মূল্যায়ন করছে না। আনভি অপেক্ষার প্রহর শুনে যখন দেখল তা কেবল ফুল, তাই আর এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে গিয়ে কাপড় বদলে একটা নীল রঙের কুর্তি পরে হাত মুখ ধুয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে ঘরে সাজসজ্জা দেখছে আর ঘটে যাওয়া সব ঘটনা ভাবছে। আনভি দেয়ালে লাগানো ওয়াহেজের আর সারার বিয়ে ঠিক হওয়ার দিনের ছবির দিকে তাকায়। যেদিন তাদের বিয়ের ফাইনাল ডেট পড়ে সেদিন এই ছবিটা তোলা। সেদিনই আনভিও দেওয়ান বাড়িতে ছিল, কিন্তু তাকে কারো সামনে আসার জন্য নিষেধ করা হয়েছিল। সামনে আসলে তা তো তার বাবার পরিচয় দিতে হতো এই মেয়েটিকে, তাই আসতে দেওয়া হয়নি। আনভিও এসব কোনোদিন আগ্রহ দেখায়নি। আনভি এক দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে আছে। ঠিক এমন সময় কেউ পিছন থেকে গম্ভীর গলায় বলে ওঠে, এই ছবিটা ছুঁড়ে মারো, বিশ্বাসঘাতকাদের আমার ঘরে দেওয়ালে জায়গা নেই। দরজা খোলা ছিল, যার জন্য ওয়াহেজের ভেতরে আসার আওয়াজ টের পায়নি আনভি। তবে এখন ওয়াহেজের গলার স্বর শুনে কিছুটা থমকে যায় সে। জীবনের প্রথম কোনো পুরুষের সামনাসামনি হবে আজ, শুধু নামে আর দায়িত্ব বাবা নামক মানুষটার সামনে ছাড়া। নিজের বোঝ হওয়ার পর থেকে কোনো পুরুষের মুখোমুখি নিজেকে সম্পূর্ণ না ঢেকে হয়নি, আজ এই প্রথম হতে হবে। আনভি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে ওয়াহেজের দিকে তাকায়, যথেষ্ট কনফিডেন্স নিজের মধ্যে টেনে ধরে বসে। সে যে আতঙ্কিত, সে যে ভয় পাচ্ছে তা ওয়াহেজকে বুঝতে দেওয়া যাবে না। আনভি ওয়াহেজের মুখাবয়বের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলে, আমি আসলে খুলতে চাই না, ছবিটা ভালোই লাগছে, আপনার যদি মর্জি হয় খুলতে পারেন। আনভির কথা শুনে ওয়াহেজ তার দিকে এগিয়ে আসে। আনভি ওয়াহেজকে এগিয়ে আসতে দেখে সতর্ক হয়ে 2 কদম পাশে সরে যায়। ওয়াহেজ রুমে এক কোণে থেকে ডাস্টবিন নিয়ে দেয়ালে লাগানো ছবি আর ছাড়াও তার নামের যত কিছু আছে
সব ডাস্টবিনে ভরে বেলকনির বাইরে টাস করে ফেলে দেয়। ওয়াহেস বেশ শান্ত আর সাবলীন ভাবি এই কাজটা করলো, কোনো প্রকার রাগ বা ক্ষোভ ঝাড়ল না। আনবি তো ভেবেছিল ওয়াহেস হয়তো রাগ দেখাবে এখন, কিন্তু না, ওয়াহেস তার উল্টোটা প্রতিক্রিয়া দিল। ওয়াহেস ঘরে ফিরে আসতেই আনভি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা একটা প্রশ্ন করব, কিছু মনে না করলে? ওয়াহেস দাঁড়িয়ে গিয়ে আনভির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আর বলে, জি করো। তুমি করে বলছি, কারণ এখন তুমি মানে আমার জন্য তুমি আর কি? এমন অদ্ভুত কথা শুনে আনভি মাথা নাড়িয়ে বলে, আচ্ছা সমস্যা নেই, বলুন। আমার প্রশ্নটা হলো, প্রথমত আমার মতো এমন একজন অচেনাকে বিয়ে হলো, তার মধ্যে আসল যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়ে গেল। আপনার কি রাগ হচ্ছে? না। ওয়াইস আনবির কথায় মুচকি হেসে বলে, এমন তুচ্ছ বিষয়ে রাগ করা কি আমার সাথে যায়? একটা দেশের দায়িত্বে আছি আমি, আর ঘরে এমন তুচ্ছ বিষয়ে রাগ করলে কি আমার হবে? তুমি বলো। দেখো তো বুদ্ধিমতী মনে হচ্ছে, বিষয়টা তুচ্ছ মনে হচ্ছে আপনার কাছে, এটা একটা বিয়ের বিষয়, আর এটা তুচ্ছ মনে হচ্ছে। ওয়াহেস আনভির কথায় হাসে, হেসে তার দিকে এগিয়ে গিয়ে মাথা নিচু করে আনভির দিকে তাকায়। এই হয়েছে একটা জ্বালা। আনভির লম্বায় 5 ফুট 3 আর ওয়াহেস 6 ফুট। কাছ থেকে কথা বলার সময় মাথা নিচু করে কথা বলতে হয়। এখন আনভির দিকে ঠান্ডা চোখে তাকিয়ে ওয়াহেস বলে, তুমি কি আমাকে বোকা ভেবেছো? আমি তোমাদের চাল ধরতে পারিনি মনে হয়। বিয়ে তো তোমাকেই দেওয়া কথা আমার কাছে, মাঝখানে তোমার বোনকে দেখানো, তার পালিয়ে যাওয়া, সবই তো তোমাদের নাটক। তুমি তোমার বাবার অবৈধ সন্তান, তোমাকে নিজের মেয়ে বলে তো ধুমধামে বিয়ে দিতে পারবো না। তাই এই খেলাটা খেললে তোমরা আমার সাথে। খেলেছো যখন ভালোই হয়েছে, কিন্তু মনে রেখো বিয়ে যতই হোক বউ কখনো হতে পারবে না। আমি ওয়াহেস ইবনান এমন বেঈমান নারীকে নিজের স্ত্রী হিসেবে কখনোই স্বীকৃতি দেব না। আনভি কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার কি বলা উচিত এখন? এসব কি বলছে ওয়াহেস? সে কিভাবে বোঝাবে? এসবের কিছুই সে জানে না। আনভি অনেকক্ষণ চুপ থেকে ফিকে হেসে ওয়াহেসকেও বলে, আমার ঈমান নিয়ে কথা বলার অধিকার আপনার নেই। আমি এসবের কিছুই জানতাম না। ইভেন মিস্টার ইয়াহিয়া মানে সম্পর্কে যে শুধু আমার বাবা, তার সাথেও আমার এসব নিয়ে কথা হয়নি। দাওয়াত পেয়েছিলাম, এসেছিলাম দোষ কাটাতে এসে দোষী সাব্যস্ত হয়ে যাব ভাবিনি। আপনার যদি মনে হয় আপনার ধারণা সঠিক, তাহলে আমাকে ডিভোর্স দিতে পারেন। আপনি ডিভোর্স দিলে আমি চিরতরে মুক্তি পাই বাবা নামক মানুষটার থেকেও। আনভির কথার কোনো উত্তরই দেয় না ওয়াহেস, উল্টোটা নিষ্প্রিয় কণ্ঠে শুধু জানিয়ে দেয়, তুমি চাইলে সোফায় থাকতে পারো, কিন্তু আমার বিছানায় তোমার জায়গা হবে না। আনভিও এর বিপরীতে কোনো প্রতিবাদ করে না, মুখ ফুটিয়ে একটি টু শব্দও করে না। নীরবে মেনে নিয়ে আলাদা একটা ব্ল্যাঙ্কেট হাতে চুপচাপ সোফায় বসে শুয়ে পড়ে। সব যন্ত্রণা কষ্ট একপাশে রেখে নিদ্রায় ডুব দেয়। ঘড়িতে এখন রাত 4টে। আনভি নিজের অন্য কিছুর সাথে না আনলেও ফোনটা সাথে রেখেছে। নিস্তব্ধতা ভেঙে তার ফোনে বেজে ওঠে তাহাজ্জুদের অ্যালার্ম। রাতে ঘুমাতে দেরি হওয়ায় আজ অ্যালার্মটা ইচ্ছা করেই একটু দেরিতেই দিয়েছে সে। অ্যালার্মের শব্দে চোখ মেলতেই অভ্যাসবশত বিড়বিড় করে ও বিসমিল্লাহ। ঘুম ছেড়ে উঠতে শরীর সায় দেয় না। আনভির চোখের পাতায় আঠার মতো লেগে আছে ঘুম, তবু সেই
আড়ষ্টতা কাটিয়ে ঘুম জড়ানো চোখে উঠে দাঁড়ায় সে। অন্ধকারে কিছুটা সামনেই জায়নামাজে বসে আছে অহেজ। নামাজ শেষ করে আপন ধ্যানে মগ্ন হয়ে বসে আছে জায়নামাজে। আনভি জেগে ওঠার শব্দটা কানে যেতেই মনে মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে অহেজ। যাক, মেয়েটা তাহলে নামাজ কালাম পড়ে। অবশ্য তার পর্দার কড়াকড়ি দেখে এমনটা আন্দাজ করেছিল সে। আর এখন হাতে নাতে তার প্রমাণ পেল। এদিকে ঘুমোর ঘোরে আনভি টেরই পায় না সামনে কেউ আছে। হাঁটতে গিয়ে হঠাৎ অহেজের পায়ের ওপর পাড়া দিয়ে বসে সে। পায়ের নিচে জ্যান্ত মানুষের স্পর্শ পেতেই ছিটকে সরে দাঁড়ায় আনভি। অন্ধকারে বুঝতে পারে না কার গায়ে লাগলো। ওদিকে অহেজ একদম নিশ্চুপ, টু শব্দটিও করে না সে। যেমন বসেছিল তেমনই স্থির হয়ে বসে থাকে। ছিটকে সরে গিয়ে চোখ কচলাতে কচলাতে ঘরের লাইটটা অন করে আনভি। আলো জ্বেলে উঠতেই আর বিস্ময় সীমা থাকে না অহেজকে জায়নামাজে বসে থাকতে দেখে। তার মানে অহেজ তাহাজ্জুদ পড়ছিল, আর সে কিনা তার পায়েই। সেই বিষয়টা মগজে অস্থির লজ্জায় আর অপরাধবোধ কুঁকড়ে যায় আনভি। দ্রুত অহেজের সামনে বসে তার পায়ে আলতো হাত ছুঁয়ে তোতলামি করে বলে, ওঠো, সরি, আমি আমি আসলে খেয়ালই করিনি আপনাকে। অহেজ কোনো উত্তর দেয় না। ভারী এক নীরবতা সঙ্গী করে সে জায়নামাজ থেকে উঠে দাঁড়ায়। বুকটা থমথমে গম্ভীর করে রাখে। খুব যত্ন করে জায়নামাজটা ভাঁজ করেছে। এই ভাঁজের ভেতরই নিজের বিরক্তিটুকু লুকিয়ে রাখে। আনভি এমন দৃশ্য দেখে বেশ বিরক্তি হয়। অহেজের এমন আচরণে নিজের প্রতি এক ধরনের অপমান বোধ হতে থাকে তার। বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। একটা দীর্ঘ শ্বাস গোপন করে সে ধীরে পায়ে অশ্বিনীর দিকে এগিয়ে যায়। মনে মনে ভাবে, কি অদ্ভুত এক মানুষ এই অহেজ ইবনান। দুর্বোধ্য এবং কঠিন এক মানব। অহেজ ততক্ষণে পড়ার টেবিলে গিয়ে বসেছে। সামনে কোরআন শরীফ রাখা, সেটি বিসমিল্লাহ বলে খোলে। আনভি অজু সেরে এসে তোয়ালেতে মুখ মুছতে মুছতে চারপাশে চোখ বোলায়। সে জায়নামাজ খুঁজছে মূলত। ওটা ভাঁজ করা অবস্থায় রাখা সেই টেবিলটায় যেখানে বসে অহেজ এখন কোরআন তেলাওয়াতের প্রস্তুতি নিচ্ছে। আনভি ধীরে পায়ে টেবিলের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে যেই না সে জায়নামাজটা স্পর্শ করে, অমনি অহেজ কোরআন শরীফ বন্ধ করে তীক্ষ্ণ স্বরে ধমকে ওঠে, এই, আলমারিতে আরেকটা আছে, এইটায় হাত দেবে না, খবরদার, আমার কোনো জিনিসে হাত দেবে না। নিস্তব্ধ ঘরে হঠাৎ এমন ধমকে আনভি চমকে ওঠে। শরীরটা কেঁপে ওঠে তার, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নেয় সে। জায়নামাজ থেকে হাতটা সরিয়ে নিয়ে শান্ত চোখে তাকায় ওয়াহেজের দিকে, তারপর সরাসরি প্রশ্ন করে বসে, আপনি এতটা রুড কেন বলুন তো? একটু সুন্দরভাবে কি কথা বলা যায় না? অহেজ কিছু বলতে যাবে, তার আগে আনভি থামিয়ে দিয়ে আবার বলে, কলবের তো একটা নিজস্ব সৌন্দর্য আছে, আপনি চাইলে সুন্দর করে বলতে পারতেন, এই জায়নামাজটা আর তুমি অন্যটায় ব্যবহার করো। আমি আপনার স্ত্রী, আপনি সেটা মনে প্রাণে মানুন বা না মানুন, কাগজে কলমে আমি আপনার স্ত্রী। আর স্ত্রী হিসেবে না হোক, একজন সাধারণ মানুষ হিসেবে তো অত্যন্ত মার্জিত ভাষায় কথা বলা আপনার দায়িত্ব। এই জবাব আল্লাহর দান, এটা আপনার একার সম্পত্তি নয়। এর সদ্ব্যবহার করুন। এক নাগাড়ে কথাগুলো বলে আনভি উত্তরে অপেক্ষা না করে আলমারির দিকে এগিয়ে যায়। ওয়াহেজ চুপ করে থাকে। আনভির যুক্তির পিঠে দাঁড় করানোর মতো কোনো শব্দ তার মুখে আসে না। আসলে সে নিরুপায়। তার মনের গহীনে এখনো সারার বসবাস।
কাউকে ভালোবাসা অবস্থায় অন্য কাউকে মেনে নেওয়া যে কতটা কঠিন তা কেবল ওয়াহিদই জানে। এক বিশাল দোটানায় ভুগছে সে। আনভিকে সে কোনোভাবেই নিজের জীবনে জায়গা দিতে পারছে না, হয়তো কোনোদিন পারবেও না। আনভি নতুন জায়নামাজ বিছিয়ে নেয়, বিসমিল্লাহ বলে তাহাজ্জুদের নিয়ত বাঁধে। বাইরে পৃথিবী এখন ঘুমে আসন্ন, কিন্তু এই ঘরে দুজন মানুষ জেগে আছে, একজন প্রার্থনায় আর অন্যজন অনুশোচনা আর ভালোবাসা দুবন্ধনে। আনভি সামাইরা সিন্দা আনভি ইয়াহিয়া দেওয়ানের মেয়ে, বয়স 22, অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সাথে একজন গ্রাফিক ডিজাইনের। এতটুকু এক জেনে রাখুন তার পরিচয় সম্পর্কে। ওয়াহিদ ইবনান, প্রেসিডেন্ট অব বাংলাদেশ। বয়স 31, গল্পের ক্ষেত্রে বয়স কম দেওয়া হলো। ভাই বোন তারা 3 জন। বড় বোন অজিফা, তারপর তার ছোট বোন আয়রা, যে আনভির বয়সী। বাবা মিস্টার রেজন ইবনান, মা উষা খাতুন। সকাল গড়িয়েছে বেশ খানিকটা। হাতে একটা গাঢ় নীল রঙের দামি শাড়ি আর ছিমছাম কিছু গয়না নিয়ে ওয়াহিদের মা উষা ধীর পায়ে ছেলের ঘরের দিকে এগিয়ে আসেন। এখন ওয়াহিদ ঘরে নেই, সম্ভবত সকালেই কোথাও বেরিয়ে গেছে। বিশাল ঘরটার এক কোণে রাখা সোফায় গুটিসুটি মেরে বসে আছে আনভি। তার করার মতো কিছুই নেই, তাই অলস সময় কাটাতে ঝিমুচ্ছে সে। তাদের ঘরের সামনে এসে উষা দেখে ঘরের দরজাটা আধো খোলা। এ দেখে উষা প্রথমে একটু উকি দেন, তারপর সতর্ক পায়ে ঘরে প্রবেশ করেন। ঘরে হঠাৎ শাশুড়িকে দেখা মাত্রই আনভির ত্রন্দা টুটে যায়। ধরফর করে এক লাফে দাঁড়িয়ে পড়ে সে। হঠাৎ উষাকে দেখে কিছুটা বিচলিত হয়ে তড়িঘড়ি করে মাথায় ওড়নাটা টেনে নিয়ে ভীরু পায়ে এগিয়ে আসে তার দিকে আনভি। উষার মুখটা থমথমে, ভীষণ ভারী হয়ে আছে। ওনার এই গম্ভীর মুখের দিকে তাকিয়ে আনভির বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সেই স্পষ্ট বুঝতে পারে ছেলে বউ হিসেবে এই নারী তাকে মন থেকে মেনে নেননি। সব বুঝে সংকোচ কাটিয়ে আনভি সালাম দেয়, কিন্তু উষা সেই সালামের কোনো উত্তর দেন না, বরং আনভির দিকে হাতের শাড়ি ও গয়নাগুলো বাড়িয়ে দিয়ে গম্ভীর স্বরে বলেন, এই নাও, এগুলো পরে তৈরি হয়ে থেকো। আজ আমার বান্ধবীরা তোমাকে দেখতে আসবে, চিন্তা করো না। ওখানে কোনো পুরুষ থাকবে না। আনভি বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে উত্তর দেয়, জি আচ্ছা। উষা চলে যাওয়ার জন্য পা বাড়ান, কিন্তু হঠাৎ থমকে দাঁড়ান। তারপর ঘুরে দাঁড়িয়ে আনভির দিকে ছুড়ে দেন এক কঠিন ও অপমানজনক নির্দেশ, শোনো, কেউ জিজ্ঞেস করলে বলবে তুমি ইয়াহিয়া সাহেবের এক আত্মীয়র মেয়ে, এতিম, তাই তিনি তোমাকে বড় করেছেন। এটা বললাম কারণ সমাজের সামনে তোমাকে অবৈধ সন্তান বলে পরিচয় করিয়ে দিতে পারবো না। আর যাই হোক, আমাদের একটা সম্মান আছে। কথাটা বলে তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। আনভি পাথরের মতো ঠায় দাঁড়িয়ে থাকে। শব্দগুলো কানের পর্দার তীরের মতো বিঁধছে। অবৈধ সন্তান শব্দটা তার সত্তায় আগুনের মতো জ্বালা ধরিয়ে দিচ্ছে। বাবার স্বীকৃতি পেলে হয়তো আজ তাকে এই অপবাদ শুনতে হতো না। সে তো অবৈধ নয়, তবে কেন সবাই তাকে এভাবে দেখে? কেন এই মিথ্যে ধারণা সবার মনে? হাতের শাড়ি আর গয়নাগুলো একরকম অবহেলায় সোফার ওপর ছুঁড়ে ফেলে আনভি। ঠিক তখনই সোফায় পড়ে থাকা ফোনটা কেঁপে ওঠে। স্ক্রিনে জ্বলজ্বল করছে একটা অচেনা নম্বর। অচেনা নাম্বার দেখে আনভি কৌতূহল নিয়ে ফোনটা রিসিভ করে। কানে তুলতে ওপাশ থেকে ভেসে আসে ইয়াহিয়া সাহেবের গলা। তিনি জানতে চান সব ঠিক আছে তো। কণ্ঠস্বরটা চেনার সাথে সাথে আনভির চোয়াল শক্ত হয়ে আসে। কিছুক্ষণ চুপ করে থেকে সে অত্যন্ত ঠান্ডা গলায় উত্তর দেয়,
আমাকে ফোন দেবেন না। আমার ঠিক প্যাঠিক জানার কেউ নন আপনি। কে আপনি? কোনো অধিকারে ফোন দিয়েছেন? কাপুরুষ কোথাকার! ফোন রাখুন। এটা বলা মাত্রই ওপাশ থেকে ইয়াহিয়া সাহেবের রাগান্বিত স্বর ভেসে আসে। অদ্ভুত আচরণ কেন করছে এমন আনভি? নিজের পিতাকে কেউ এভাবে কাপুরুষ বলে? বিয়ে হয়েছে বলে বেশি বাড়িও না। ডানা ছাড়তে কিন্তু আমার সময় লাগবে না, মনে রেখো। আনভি এবার আর নিজেকে সামলাতে না পেরে তীব্র ঘৃণায় ফেটে পড়ে সে। যে নিজের সন্তানকে সবার সামনে নিজের বলে পরিচয় দেয় না, যার জন্য তার সন্তানকে মানুষ অবৈধ বলে ডাকে, সে তো কাপুরুষই। আর কি করবেন আপনি? কি করার আছে আপনার? নিজের দাপট নিজের কাছেই রাখুন মিস্টার দেওয়ান। সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি আনবি। শুক্রিয়া আদায় করো যে প্রেসিডেন্টের পরিবারে তোমার বিয়ে হয়েছে, সেটাও আমারই জন্য। এত বড় পরিবারে গিয়েছ। আনভি তাকে থামিয়ে দিয়ে বিদ্রুপের হাসি এসে বলে, হ্যাঁ আদায় করছি, খুব করে আদায় করছি। আপনি যেমন ঠিক তেমনই একটা পরিবারে দিয়েছেন আমাকে। যার সাথে বিয়ে দিয়েছেন সে তো আমাকে বই মনে করে না। আপনার মতো জানোয়ারই কেন আমার বাবা হলো আমি ভেবে পাই না। বাবারা নাকি সন্তানের ভালো চায়, অথচ আমার বাবা সবসময় আমার খারাপ চেয়ে এসেছেন। এমনকি আমার জীবনটাই আপনি বৃথা করে দিয়েছেন। এগুলো বলে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই আনবি সজোরে ফোনটা কেটে দেয়। ফোনের স্ক্রিনটা নিভে যায়, কিন্তু তার ভেতরে আগুনটা দাউ দাউ করে জ্বলতে থাকে। এই কথোপকথন যদি তৃতীয় কোনো ব্যক্তি শুনত, তবে নির্দ্বিধায় আনবিকে বেয়াদব বা উদ্ধত বলে রায় দিতে দিত। কিন্তু কেউ যদি তার বাবার সম্পর্কের পেছনে করুণ ইতিহাসটা জানতো, তবে সেও দীর্ঘশ্বাস ফেলে বলতো, এমন বাবা যেন কারো না হয়। ফোনটা কেটে আনবি বিরক্তিতে নিয়ে বিছানায় রাখা শাড়ি, চুড়ি আর গহনাগুলোর দিকে তাকায়। এসব সাজসজ্জা তার একদমই পছন্দ নয়, বরং এক ধরনের অবস্থিত কাজ করছে এগুলো দেখে। তাও উপায় নেই। আনভি শাড়ি, ব্লাউজ আর পেটিকোট হাতে নিয়ে কাপড় বদলানোর কক্ষে যায়। পেটিকোট আর ব্লাউজটা কোনো মতে গায়ে চড়ালেও বিপত্তি বাঁধে শাড়ি নিয়ে। জীবনেও সে শাড়ি পরেনি, নিয়ম কানুনও জানে না। অজ্ঞতা ফোনটা হাতে নিয়ে ইউটিউবে শাড়ি পরার টিউটোরিয়াল অন করে সে। ভিডিওর নির্দেশনায় আপ্রাণ চেষ্টা করছে শাড়িটা কোমরে পেঁচানো, আঁচলটা মেঝের ওপর লুটোপুটি খাচ্ছে। আনভি আয়নার সামনে দাঁড়িয়ে গভীর মনোযোগে শাড়ি কোমরে পেঁচাতে ব্যস্ত। দরজা হুক যেন লাগানো হয়নি, সেদিকে তার খেয়ালই নেই। ঠিক সেই মুহূর্তেই কোনো নখ ছাড়াই দরজা ঠেলে রুমে প্রবেশ করে অহেজ। ভেতরে পা রাখতেই তার পায়ের গতি থেমে যায়। চোখ আটকে যায় সামনের দৃশ্য। গাঢ় নীল রঙের পেটিকোট আর ব্লাউজ পরিহিত আনভি আয়নার সামনে দাঁড়িয়ে। শাড়ি গায়ে জড়ানো নেই। আনভির ধবধবে ফর্সা মেদহীন পেট আর পিঠ স্পষ্ট হয়ে উঠেছে অহেজের চোখে। এত কাছে দাঁড়িয়ে থাকায় আনভির নাভির পাশের ছোট্ট কালো তিলটাও তার নজর এড়ায় না। আনভি আয়নায় অহেজকে দেখেই জমে যায়। বিদ্যুৎ স্পৃষ্টের মতো দুজনই কিংতং প্যাভিলিয়ন হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। ওপর থেকে আঁচলটা তুলে কোনো মতে গায়ে জড়িয়ে আর্তনাদ করে ওঠে, আস্তাগফিরুল্লাহ, নাউজিবিল্লাহ। আল্লাহ আমার সব দেখে নিল। আল্লাহ তুমি এনার স্মৃতিশক্তি কেড়ে নাও। আনভির চিৎকারে অহেজে যেন ঘোর থেকে ফিরে আসে। ঝট করে উল্টোটা ঘুরে দাঁড়িয়ে সেও বিড়বিড় করে ওঠে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি একে দেখলে আমায়,
দেখালে আমায়। সি 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 তো করছে, কিন্তু পরক্ষণই তার মনের অবচেতন কোণ থেকে আওয়াজও আসে, কি সুন্দর দৃশ্য ছিল ওটা। ওয়াহেজের পায়ের তলা কাঁপছে। ইস, এটা তার দেখা উচিত হয়নি। না, একদম ঠিক হয়নি। সে তো ভেবেছিল আন্ডু হয়তো ঘরে নেই, নিচে আছে। তার এখনই প্রেস মিটিয়ে বের হওয়ার কথা, তাই রেডি হওয়ার জন্য এসেছে রুমে। ওদিকে আনভি লজ্জায় আর সংকোচে মাটিতে মিশে যাচ্ছে। তার হাত পা ঠক ঠক করে কাঁপছে। মনের ভেতর অজানা ভয় দানা বাঁধছে। অহেজ কি তাকে ডিভোর্স দেবে? যদি দেয় তাহলে তো আনভির আসল মাহরামের হক নষ্ট হয়ে গেল। অহেজ তো তার মাহরাম, কিন্তু এভাবে খোলামেলা অবস্থায় তাকে দেখে ফেলল। আনভি প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে যায়। যে মেয়ে কখনো কোনো পরপুরুষের মুখোমুখি হয়নি, আজ তার এই অবস্থাটা মনটা আনচান করছে ওর। তবুও অনেক কষ্টে শাড়িটা কোনো মতে জড়িয়ে আনভি ধীরে পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। মনে মনে দোয়া করছে যাতে অহেজের সামনে পড়তে না হয়। কিন্তু রুম থেকে বের হতেই দেখে অহেজের ফ্রেশ হয়ে ওয়াশরুমে থেকে বেরিয়েছেন। ভাগ্যিস টাওয়াল পরে নয়, টি শার্ট আর ট্রাউজার পরেই বের হয়েছে। আনভি দেখেই অহেজ এদিক ওদিক তাকাতে শুরু করে। কি ভীষণ লজ্জা! এখন সে কিভাবে আনভির দিকে তাকাবে? আনভিও লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। দুজনেরই হৃদয় স্পন্দন শোনা যাচ্ছে। এ পর্যায়ে নীরবতা ভেঙে অহেজ জোরে একটা অস্বস্তিকর শ্বাস ছেড়ে নিজেকে সামলে নিয়ে বলে, লিসেন, এটা একটা মিস্টেক ছিল। আমাদের এটা ভুলে যাওয়া উচিত। অহেজের কথায় আনভিও সামান্য সাহস পায়। চোখের পাতা ঝাপটিয়ে আমতা আমতা করে সে বলে, জি 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 ঠিক আছে। তবে এরপর থেকে নক করবেন, এভাবে হুট করে প্রবেশ করবেন না। অহেজও মাথা নেড়ে ছাই দেয়। তুমিও দরজাটা লক রেখো। কথাটা বলে অহেজ দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। কিন্তু দরজার চৌকাঠে গিয়ে তার পা থেমে যায়। মন মানছে না। একটিবারও আনভিকে দেখার প্রবল ইচ্ছে তাকে পিছু টানে। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে অহেজ পিছু ঘুরে আনভির তাকায়। নীল রঙের শাড়িতে আনভিকে আজ নিরুপমা লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। ইস, এমন একজন সুন্দর মানুষ ঘরে রেখে কিভাবে অহেজ নিজের দৃষ্টিকে সংযত রাখবে? আনভির থেকেও বেশি সুন্দর লাগছে আনভির চুলগুলো। অহেজ এই প্রথম খেয়াল করলো আনভির চুল এত লম্বা। খোলা চুলগুলো পায়ের গোড়ালি ছুঁয়ে ঝরঝর করে পড়ছে। ঘন কালো কেশরাশি এমন চুল অহেজ বাস্তবে কখনো দেখেনি। তবে তার জানা আছে এই চুল সম্পর্কে। বিজ্ঞানের ভাষায় এটি আনাইজের ফেস, এর দীর্ঘস্থায়ী রূপ। এটি কোনো জাদুকরী বিষয় নয়, বরং জিনটেক্রেন্স একটি বিরল খেলা। আর বিশ্বের মোট জনসংখ্যার মতো 1%-এরও অনেক কম মানুষের চুল এত লম্বা হয়। অহেজ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ আনভির পানে। অহেজকে নিজের দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে আনভি ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আনভির সেই তাকানোতে অহেজের ধ্যান ভাঙে। অপ্রস্তুত হয়ে সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। তার ভীষণ তাড়া আছে। নাস্তা করে রেডি হয়ে প্রেস মিটিংয়ে ছুটতে হবে। এসব রোমান্টিকতায় মজে থাকলে চলবে না। প্রেস মিটিংয়ে বসে আছে অহেজ। কনফারেন্স রুমটা গিজগিজ করছে সাংবাদিক আর ক্যামেরা ফ্ল্যাশে। বাতাসের ভারী ভাব বুঝিয়ে দিছে পরিস্থিতি কতটা থমথমে। গতকাল রাতে অর্থাৎ তার বিয়ের রাতে সে এক অধ্যাদেশ জারি করেছে। তার জন্য সারা দেশে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার বদলে চালু করা হয়েছে দেশীয় প্ল্যাটফর্ম বাংলাদেশ কানেক্ট।
সাথে জুড়ে দেওয়া হয়েছে করার নির্দেশ, তা হলো 15 বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। তার ভাষ্যমতো এর একমাত্র উদ্দেশ্য ডেটা বা তথ্য নিরাপত্তা, অর্থাৎ নিজেদের দেশের তথ্য নিজেদের কাছে রাখা। কিন্তু হুযুগে বাঙালি কি আর অত প্যাঁচ বোঝে? তারা ভালো মন্দের হিসাব কষার চেয়ে আবেগে ভাসতে বেশি পছন্দ করে। তাই তো দেশ জুড়ে শুরু হয়েছে আন্দোলন, জ্বালা পোড়াও, মারো কাটো, সরকার নামাও। পরিস্থিতির সামাল দিতে আজ স্বয়ং প্রেসিডেন্ট মানে ওয়াহিদ এসেছে মিডিয়ার মুখোমুখি হতে। সাংবাদিকরা উত্তেজনায় ফুটছেন। একের পর এক প্রশ্ন আর অভিযোগের তীর ছুড়ছেন ওয়াহিদের দিকে। মিস্টার প্রেসিডেন্ট, এটা কি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? তরুণ প্রজন্ম কি তবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? জনগণ কি এই সিদ্ধান্ত মেনে নিয়েছে? প্রশ্নবাণে জর্জরিত মঞ্চ, অথচ ওয়াহিদ অদ্ভুত রকমের শান্তি নিয়ে বসে আছে। তার চোখে মুখে কোনো ভাবান্তরই নেই। সে শুধু মাথা নেড়ে সবার কথা শুনছে, প্রতিটি অভিযোগ মনোযোগ দিয়ে হজম করছে। ঘণ্টা খানেক ধরে চলা অভিযোগ আর প্রশ্নের ঝড় যখন কিছুটা থিতিয়ে আসে, তখন নড়েচড়ে বসে ওয়াহিদ। এতক্ষণ ধরে সবার সব কথা, সব বিষোদগার সে মুখ বুজে শুনেছে। হলরুমটা হঠাৎ পিনপতন নীরবতায় ডুবে যায়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রেসিডেন্টের উত্তরের জন্য। ওয়াহিদ ধীর স্থির ভঙ্গিতে মাইকটা নিজের দিকে টেনে নেয়। তার দৃষ্টি একবার পুরো ঘরটা স্ক্যান করে নেয়। তারপর ভরাট ও গম্ভীর কণ্ঠে সে বলতে শুরু করে, বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন কেন আজ আমি এখানে? গতকাল আমার কলমের এক খোঁচায় বাংলাদেশ থেকে ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটারের মতো তথাকথিত ডিজিটাল অফিম নিষিদ্ধ হয়েছে। আর তাতে আপনাদের অনেকের ঘুম হারাম হয়ে গেছে, তাই না? রাস্তায় নেমেছেন, গলার রগ ফুলিয়ে আমার মুণ্ডুপাত করছেন। করুন, যত খুশি গালি দিন, কিন্তু মনে রাখবেন বিষ নামাতে গেলে শরীরে একটু জ্বালাপোড়া করবেই। এই জ্বালাপোড়া সুস্থতার লক্ষণ। আপনারা আমাকে জিজ্ঞেস করছেন কেন এই নিষেধাজ্ঞা, কেন এই কঠোরতা? আমি পাল্টা প্রশ্ন করছি, আমরা কি ভিখারি? আমাদের কি নিজস্ব কোনো সিক্রেটা নেই? কেন আমাদের জনগণের ডেটা, আমাদের রাষ্ট্রের গোপন তথ্য ভিনদেশের সার্ভারে জমা থাকবে? আমরা নিজেদের মেধা দিয়ে যখন নিজস্ব প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি, তখন অন্যের দোরগোড়ায় গোলামি কেন? তা সত্য, শিকল ভাঙতে কষ্ট হয়, আমি জানি। যুগ যুগ ধরে এই বিদেশি অ্যালগোরিদমের আশ্বস্ত আমাদের মগজে ঢুকে গেছে, কিন্তু এই শিকল আমি রাখব না। আপনারা হয়তো কিসের জন্য ক্ষিপ্ত হচ্ছেন? আমি কি সব কিছু নির্দিষ্ট করে আপনাদের অন্ধ করে দিয়েছি? না, আমি আপাতত হাতে তুলে দিচ্ছি বিকল্প। সেই বিকল্প ব্যবহার করুন। আমরা তৈরি করেছি একেবারে নতুন নিজস্ব একটি অল ইন ওয়ান সুপার প্ল্যাটফর্ম, যার নাম বাংলাদেশ কন্টেন্ট। এক জায়গা পাবেন সব সোশ্যাল ফিড, বিনোদনের জন্য শর্ট ভিডিও, ছবি, স্টোরি শেয়ারিং, আর প্রিয়জনের সাথে দ্রুত বার্তা বিনিময়ের সুবিধার সাথে ইউটিউবের মতো ভিডিও দেখতে পাবেন। এই প্ল্যাটফর্মের প্রতিটি কোড, প্রতিটি পিকল আমাদের দেশি তরুণদের হাতে সাজানো। এখানে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি তিনটি বিষয়কে। 1 নাম্বার, ডেটা সিকিউরিটি। আপনার তথ্য দেশের সার্ভারে থাকবে, কোনো বিদেশি বেনিয়াদের হাতে নয়। 2 নাম্বার, ইউজার প্রাইভেসি। আপনার ব্যক্তিগত জীবন সুরক্ষিত থাকবে। 3 নাম্বার, আধুনিক প্রযুক্তি, যা বিশ্বের যে কোনো নামিদামি অ্যাপের সাথে পাল্লা দিতে সক্ষম। এখানে প্রত্যেক নাগরিক নিজের মতো প্রকাশ করতে পারবেন নিরাপদে, স্বাধীনভাবে এবং সহজভাবে। আমরা শুধু একটি অ্যাপ তৈরি করিনি, আমরা উন্মোচন করেছি আমাদের ডিজিটাল
সার্বভৌমিত্বর নতুন দরজা। আমরা কোলাবোরেশন রেখেছি। আপনারা আমাদের প্ল্যাটফর্ম থেকেও বিদেশের প্রয়োজনীয় কন্টেন্ট দেখবেন। বাইরের বিশ্ব আমাদের কন্টেন্ট দেখবে, কিন্তু পার্থক্য হলো এবার দড়ি থাকবে আমাদের হাতে, কোনো বিদেশি প্রভুর হাতে নয়। এবং আমার আরেকটি কথাটি স্পষ্ট শুনে রাখুন, আমি 15 বছরের নিচে কোনো শিশুকে এই ডিজিটাল সিনক্রিটের আসক্তিতে ডুবতে দেব না। আমাদের নতুন প্ল্যাটফর্মে একজন ব্যক্তি একেবারেও বেশি অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং শর্ত একটাই, বয়স হতে হবে 15-র ঊর্ধ্ব। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন যাচাই করে কেবল প্রবেশাধিকার মিলবে। আপনারা আন্দোলনে নেমে 15 বছরের নিচে বাচ্চাদের জন্য কেন সোশ্যাল ব্যান করেছি সে কথা বলছেন। একবার ওদের দিকে তাকান, কি বানিয়েছেন আপনারা ওদের। বিশ্বের অন্য প্রান্তে যখন কিশোররা লাইব্রেরিতে বসে মঙ্গল গ্রহ যা ছক করছে, তখন আমাদের বেশিরভাগ কিশোররা রিলস বানিয়ে কোমর দোলাচ্ছে। ক্রিজ কন্টেন্ট গিলতে গিলতে ওদের মগজ পুজ হয়ে গেছে। ওরা রবট বানাবে কি? ওরা নিজেরাই তো এক একটা মগজহীন রবট হয়ে যাচ্ছে দিনকে দিন। আমি আত্মঘাতী প্রজন্ম মেনে নেব না। স্কুল ব্যাগ ফেলে হাতে স্মার্টফোন নিয়ে যারা দেশ ও সমাজকে গোল্লায় দিচ্ছে, তাদের প্রশ্রয় আমি দেব না। ছাত্ররা টেবিলে থাকবে, মাঠে থাকবে, মোবাইল স্ক্রিনে নয়। রিলেসে ক্রিয়েট করতে করতে বড় হবে, আর একটু বড় হয়ে দেশ ছেড়ে পালানোর ধান্দা, আর দেশে থাকলে চুরির ধান্দা। এই কালচার আমি শেকড় সহই উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে স্যালুট দেবেন কি উল্টোটা চোখ রাঙাচ্ছেন? শুনে রাখুন, আমি ওয়াহেস ইবনান। সেই শাসন নয় যে আপনাদের হাততালির আশায় দেশে সার্বভৌমিত্ব বিক্রি করে দেব। বিশ্ব কি করেছে তাতে আমার কিছু যায় আসে না। বিশ্ব গোল্লায় যাক, আমি আপনার দেশকে বাঁচাতে যা প্রয়োজন মনে হবে সেটাই করব। আমরা কারো তালে নাচব না, আমরা আমাদের তালে নাচব। বিকল্প দিয়েছি, সেই দেশি প্ল্যাটফর্মে আসুন, বাংলাদেশ কন্টেন্ট এ আসুন। সেখানে শৃঙ্খলা আছে, দেশপ্রেম আছে, আমাদের মাটির সুর আছে। আর যারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্বাধীনতার বুলি আওড়ে রাস্তায় নামার সাহস দেখাচ্ছেন, তাদের আমি স্পষ্ট সাবধান করে দিচ্ছি, এটা কোনো রাজনৈতিক খেলা নয়, এটা অস্বস্তিতে যুদ্ধ। আন্দোলনের নামে যদি কেউ অরাজকতার করতে আসেন, তবে মনে রাখবেন আমি যেমন গড়তে জানি তেমন ভাঙতেও জানি। আর আগামী 1 মাসের ভেতর আমি সাইটগুলো দ্রুত ব্যান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। বিকল্প তৈরি হয়েছে। দিস ইজ ওয়াহেস ইবনান, প্রেসিডেন্ট অব বাংলাদেশ। আমি কোনো কৈফিয়ত দিতে আসিনি। আমি কালচার বদলাতে এসেছি। আজ থেকে যা নিষিদ্ধ তা এ দেশের মাটি ও মানুষের মঙ্গলের জন্য নিষিদ্ধ। এই সিদ্ধান্ত পাথরের ওপর খোদাই করা, তা আর মুছবে না। জেগে উঠুন, তা সত্ত্বে জিঙ্গর ছিঁড়ে ফেলুন। বাংলাদেশ জিন্দাবাদ উত্তর দিতে গিয়ে ওয়াহেস বেশ খানিকটা সময় নেই। প্রতিটি শব্দে মেপে মেপে ছুড়ে। তার পেছন ভঙ্গি এমন ছিল না, মুহূর্তের মধ্যেই উপস্থিতি জনতা রক্ত গরম হয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটা কোনো সাধারণ উত্তর ছিল না, বরং ওয়াহেস এক অত্যন্ত চতুর কৌশল কাজে লাগালো। বিশাল এই জনশক্তিকে নিজের পক্ষে টানার জন্য এমন শক্তিশালী বক্তৃতার চেয়ে বড় কোনো হাতিয়ার আর হতে পারে না। নিজের বক্তব্য শেষ করে সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করে, আমি আমার পক্ষ থেকে সব কিছু পরিষ্কার করে বুঝিয়ে দিলাম।
এখন এটা মানা বা না মানা সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের ওপর। তবে এটুকুই নিশ্চিত থাকুন, আমি আপনাদের ভালোই চাই। আশা করি সবাই নিজেদের উত্তর পেয়ে গেছেন। আসসালামু আলাইকুম। এতটুকু বলে অহেজ তার কনফারেশন শেষ করে। তার মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, চোখে মুখে দুশ্চিন্তার লেশমাত্র নেই। সে ধীর স্থিরভাবে সিট ছেড়ে উঠে দাঁড়ায় এবং বডিগার্ডের কড়া নিরাপত্তার ভেতরে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে স্টেজ ত্যাগ করে। সারাদিনের হাড়ভাঙা খাটুনি আর তার সাথে উপরি পাওয়া হিসেবে জনগণের একগাদা গালাগাল সব মিলিয়ে এক আকাশ বিষণ্ণতা কাঁধে নিয়ে বাড়ি ফিরে অহেজ। ভেবেছিল বাড়ির চৌকাঠে পা দিলেই বুঝি একটু স্বস্তি মিলবে, কিন্তু হায়, ঘরে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে যায় আরেক প্রস্ত নাটক। মা আর ছোট চাচি ও তো পেতেই ছিলেন। অহেজকেও দেখা মাত্রই তারা শুরু করেন নালিশের পাহাড়। অভিযোগের কাঠগড়ায় আর কেউ নয়, সে আনবি। অহেজের ভেতরটা তিক্ততায় ভরে ওঠে। ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে ভাবে, শালা, বিয়ে করাটাই কি তবে ভুল হলো? দুনিয়ার প্রতিটি পুরুষের কপালে কি এই একই জ্বালা লেখা থাকে? বিয়ের বয়স 24 ঘন্টা পেরালো না, এরই মধ্যে শুরু হয়ে গেছে বইয়ের নামে বিচার সভা। আর কি সেই বিচার? বিচার হলো আনভির মৌনতা। অভিযোগে ফিরিস্তি বেশ লম্বা। আনভি নাকি সারাদিনে একবারও ঘর ছেড়ে বের হয়নি। উষার বান্ধবীরা এসেও ওকে ওই চার দেওয়ালের মাঝেই দেখে গেছে। এখানে শেষ নয়, সে সারাদিনে মাত্র একবেলা ভাত মুখে দিয়েছে, বাড়ির কারোর সাথে দুটো কথা পর্যন্ত বলেনি। নতুন বউয়ের কাছ থেকে এমন আচরণ ওনাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। হাসি খুশি চঞ্চল বউয়ের বদলে এমন কুমোট আচরণ দেখে ওনারাও তাই ক্ষোভে টগবগ করেছেন। আর সেই ক্ষোভের আগুনে আজ এখন সরাসরি এসে লাগছে বিধ্বস্ত অহেজের গায়ে। অহেজ সব অভিযোগ নীরবে হজম করে রুমে আসে। উদ্দেশ্য আনভিকে জিজ্ঞেস করা, কেন সে এমন করছে, কী কারণে অহেতুক এই যন্ত্রণা সৃষ্টি করছে। এসব ভাবতে ভাবতে সে ঘরে প্রবেশ করে, কিন্তু ঘরে ঢুকে দেখে আনভি নেই। অহেজ হাতের কোটাটা বিছানায় রেখে অসীমের দিকে তাকায়। না, সেখানেও নেই। অসীমের দরজা বাইরে থেকে লক করা। তাহলে বোধহয় বারান্দায় আছে, এই ভেবে অহেজের বারান্দার দিকে পা বাড়ায়। বারান্দার দরজায় আলতো পায়ে এসে দাঁড়াতেই তার চোখে পড়ে আনভিকে। আনভি বারান্দায় ফ্লোরে বসে টেবিলে রাখা ল্যাপটপে বাংলাদেশ কন্ট্যাক্ট এর লগ ইন করার প্রাণপণ চেষ্টা করছে। ল্যাপটপের পাশেই তার আইডি কার্ড পড়ে আছে। আজ সকালে আনভির খালামণি তার আগের বাসা থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র দিয়ে গেছে, তাই ল্যাপটপ আর আইডি কার্ড এখন তার হাতে। নিজের কাজের জন্য একটা সোশ্যাল মিডিয়া খুব প্রয়োজন, কিন্তু ফেসবুক বা টিকটক বর্তমানে ব্যান থাকায় বাধ্য হয়ে অহেজদের টিমের তৈরি করা এই সাইটে লগ ইন করার চেষ্টা করছে সে, কিন্তু কিছুতেই পারছে না। একবার ব্যর্থ হয়ে আনভি নিজের মনেই বিড়বিড় করে বলতে শুরু করে, এই প্রেসিডেন্ট একটা আস্ত বলদ। এসব বন্ধ করা কি খুব প্রয়োজনীয় ছিল? এখন মানুষ লগ ইন করতে পারছে না, সবার কত সমস্যা হচ্ছে, এগুলো কি তার মাথায় আসে না? সারাক্ষণ পেঁচার মতো মুখ বানিয়ে রাখে আর কাজকর্ম করে গাধার মতো। আরে ভাই, এখন আমাদের মতো মানুষের কি হবে? এটা তো লগ ইনই হচ্ছে না। দূর 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 চলে যাব এই দেশ ছেড়ে। একটা কিডনি বিক্রি করে হলেও এই দেশ থেকে চলে যাব। বিরক্তিতে সব ছেড়ে যেই না আনভি উঠে দাঁড়ায় এবং আরো মোড়া ভাঙতে পেছনে তাকায়, অমনি তার হুঁশ উড়ে যায়। এক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় সে, যার ব্যাপারে এতক্ষণ এত কিছু বলেছিল। যেই মানুষটা তার ঠিক পেছনে দাঁড়িয়ে অহেজকে দেখে আনভি আমতা আমতা করে বলে, আপনি? অহেজ আনভির কথার কোনো
উত্তর না দিয়েই ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে। একদম কাছে এসে আনভির দুই বাহু নিজের দুই হাতে শক্ত করে চেপে ধরে। আনভির বড় বড় চোখে তার দিকে তাকিয়ে থাকে। জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শে পুরুষালী ছোঁয়া কেমন হয়, এই মুহূর্তে সে হাড়াহাড়ি টের পায়। হাত পা অবশ্যই আছে, মুখ দিয়ে একটু টু শব্দে বের করার সাধ্যও তার নেই। অয়েস আনভিকে শক্ত করে ধরে একটু পাশে সরিয়ে দেয় এবং নিজের ল্যাপটপের সামনে বসে পড়ে। এরপর দ্রুত বাংলাদেশ কন্টেক্ট এ সঠিকভাবে লগ ইন করে দেয়। আনভি এখনও সে আগের ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কাগজ শেষে অয়েস উঠে দাঁড়ায় এবং আনভির মুখের দিকে তাকিয়ে বলে, ভালোভাবেই নিজে করতে পারো না? আর কিছু হলেই সরকারের দোষ। আনভিও দমে যাওয়ার পাত্রী নয়। অয়েজের কথার পিঠে চট করে উত্তর দেয়, তো দোষ তো সরকারেরই। সে এমন নিয়ম চালনা করলে তো এত কিছু হয় না। অয়েজ ঠান্ডা গলায় শুধায়, সরকার তো বলেছে কী জন্য, কেন এসব করলো, সব তো নথিপত্রেও লিখে দিয়েছে। তুমি কি সেটা পড়োনি? আনভি আসলে কিছুই পড়েনি, কিন্তু এখন পড়েনি বললে তো অপমান হবে, তাই আমতা আমতা করে বলে, পড়েছি তো, তাও বললাম আর কি। আমি তো প্রেসিডেন্টকেও বলেছি। আপনি কেন এত ক্ষেপে যাচ্ছেন? আপনাকে কিন্তু আমি ঘরের ভেতর প্রেসিডেন্ট মানি না, তাই প্রেসিডেন্ট হিসেবে কোনো কথা বলবেন না। আমি কি তোমাকে একবারও কোনো প্রকার কথা বলেছি? প্রশ্নটা আনভির দিকে ছুরি দিয়ে অহেস বারান্দার এক কোণে রাখা সোফাটায় আছড়ে পড়ে। শরীরে বিন্দু মাত্র শক্তি অবশিষ্ট নেই। নিজের সমস্ত ভার সে সঁপে দেয় সোফার গদিতে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে মাথাটা এলিয়ে দেয় পেছনের কুশনে। আনভি তার প্রশ্নের উত্তরে কিছু একটা বলতে গিয়েও থমকে যায়। শব্দগুলো গলার কাছেই দলা পাকিয়ে ওঠে, কারণ তার দৃষ্টি এখন স্থির হয়ে আছে অহেজের ওপর। লোকটা কি ভীষণ ক্লান্ত। সারাদিনের অমানসিক ধকলে শরীরটা মনে হচ্ছে আর বইতে পারছে না। একদম নেতিয়ে পড়েছে, চোখ দুটো মুদে আছে সে। চোখের নিচে স্পষ্ট কালচে ছায়া। মুখটা কেমন রক্তশূন্য ফ্যাকাশে হয়ে আছে তার। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আর উস্কো খুস্কো চুলগুলো তাকে আরো বেশি বিপর্যন্ত দেখাচ্ছে। শার্টের হাতাটা কনি পর্যন্ত কুটানো, বুকের ওপরে কয়েকটা বোতাম খোলা, সেখান দিয়ে দেখা যাচ্ছে ওর ক্লান্ত বুকটা কেমন ঘন ঘন ওঠানামা করছে। এই মুহূর্তেই ভালোভাবে বিধ্বস্ত ওয়াহেদকে দেখে আনভির বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। তার মনে হয় দিন দিন শেষে পুরুষ মানুষে এমন নিস্তব্ধ, ক্লান্ত আর বিধ্বস্ত চেহারার চেয়ে বোধহয় কষ্টদায়ক কোনো দৃশ্য পৃথিবীতে নেই। আনভিকে ওভাবে করুণ চোখে পলকহীন তাকিয়ে থাকতে দেখে অহেজ খুব কষ্ট করে চোখের পাতা দুটো একটু ফাঁক করে। ক্লান্তিতে জড়িয়ে আসা গলায় বুক কুঁচকে জিজ্ঞেস করে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? অহেজের প্রশ্নে আনভির হুঁশ ফিরে। কিছুটা অপ্রস্তুত হয়ে দুদিকে মাথা নাড়িয়ে সে বলে, না কিছু না। এবার অহেজ আনভিকে জিজ্ঞেস করেন, তুমি ঘর থেকে বের হওনি কেন? তোমার বিরুদ্ধে অভিযোগ কেন শুনলাম? শোনো মেয়ে, তোমাকে বিয়ে করেছি বাবার চাপে আর সম্মান বাঁচাতে। এখন আবার তোমার নামে কোনো অভিযোগ আমি সইতে পারবো না। ওয়াজের কথাগুলো শুনে আনভি এক স্তব্ধ দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর সেলান হেসে বলে, কোথায় বের হবে? কেউ তো আমায় দাম দেয় না। আমি তো যেচে বলিনি আমাকে বিয়ে করুন। আমার বাবা নামক তমকা মাধুরী মানুষটা আমায় বাধ্য করেছেন। এখন আপনার পরিবারের মানুষ আমার সাথে এমন আচরণ করে যেন মনে হয় আমি আপনার সাথে পালিয়ে এসেছি। আপনার মা আমাকে বলেছেন, আমার মা নাকি
আমার বাবার সম্পত্তির লোভে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে তার মিস্ট্রেস হয়েছেন। অথচ আমি আমার বাবার প্রথম সন্তান। আমার মা আমার বাবার সাথে তখন ছিলেন যখন আমার বাবা আমার সৎ মায়ের বাবার কোম্পানিতে মাত্র 7,000 টাকা স্যালারিতে চাকরি করতেন। আচ্ছা, এরপরও কি আপনি আমাকে বলতে পারবেন আমি কিভাবে কিছু বলবো? এসব শুনে ওয়াহেস কিছুক্ষণ চুপ করে থাকে। সে বুঝতে পারে তার মায়ের ভুল ছিল। কিছুক্ষণ নীরবতা পালন করে বসা থেকে উঠে দাঁড়ায় ওয়াহেস। তারপর আনভিকে শান্ত গলায় বলে, আমার মায়ের বলাটা ঠিক হয়নি আমি জানি, কিন্তু আমার মা তো এত কিছু জানেন না। তোমার বাবা সবাইকে এটাই বলেছেন, আর আমার মা তিনি তাই বিশ্বাস করেছেন। এতে আমার মায়ের কি দোষ তুমি বলো? এতটুকু বলে ওয়াহেস রুমের ভেতরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। আনভির কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তার মা বড়ই হতভাগ্য, মরে গিয়েও বদনামি ঘুচল না। হায়রে কপাল! আনভি কাতর গলায় পেছন থেকে ডেকে ওঠে, ওয়াহেস শুনছেন? আনভিটাকে ওয়াহেসের পা থেমে যায়। সে ঘাড় ঘুরিয়ে আনভির দিকে তাকে নিস্পৃহ সুরে বলে, জি শুনছি। আনভি ওয়াহেসের চোখের দিকে তাকিয়ে বেদনার্থ সুরে বলে, আমি না অবৈধ সন্তান নই। আমার মা চরিত্রহীন ছিলেন না, বিশ্বাস করবেন। আমার এই কথাটা ওয়াহেস কিছুক্ষণ মন থাকে, তারপর ধীর গলায় বলে, করলাম। এইটুকু বলে ওয়াহেস দ্রুত রুমে চলে আসে। রুমে এসে কোনো দিকে না তাকিয়ে আলমারি থেকে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে শাওয়ার নিতে। শাওয়ার ছেড়ে পানি নিচে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। কি করবে বুঝতে পারছে না। সারাকে তার পছন্দ, বেশ পছন্দ। বিষয়টি এমন না যে সারাকে সে আগে থেকে পছন্দ করত। তাদের বিয়ে ঠিক হওয়ার পর যখন দেখার কথা হয়, তখন থেকেই সারাকে নিয়ে তার মনের কোণে আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। সবার ক্ষেত্রেই এমনটা হয়। বিয়ে ঠিক হওয়ার পর সারাকে সে নিজের স্ত্রী ভেবে নিয়েছিল। কাজকর্মের বাইরে তার সব ভাবনাই সারাকে ঘিরে আবর্তিত হতো। তাই হঠাৎ আনভিকে মেনে নিতে তার খুব কষ্ট হচ্ছে। আবার আনভির মেয়েটাকেও তার কেন জানি খুব অসহায় মনে হয়। আনভির অবস্থাটা সে বুঝতে পারছে, খুব ভালো করে বুঝতে পারছে, কিন্তু তারপর এই মুহূর্তেই আনভিকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। গোসল শেষে একটা সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরে ওয়াহেস ওয়াশরুম থেকে বের হয়। বের হয়েই দেখে আনভি রুমে রাখা টেবিলের উপর খাবার সাজাচ্ছে। আনভিকে খাবার রাখতে দেখে ওয়াহেস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করে, তুমি খাবার কেন আনলে? নিচে গিয়ে খেয়ে আসতে। আনভি পেছনে ঘুরে ওয়াহেসের দিকে তাকিয়ে বলে, আমি খেতে গিয়েছিলাম। খাওয়া শেষে আপনার মা বললেন আপনার জন্য খাবার নিয়ে আসতে, তাই এলাম। ও, ছোট করে উত্তর দিয়ে ওয়াহেস চেয়ারে বসে পড়ে। তারপর বিসমিল্লাহ বলে খেতে শুরু করে। ওয়াহেসকে খেতে দেখে আনভি মনে মনে ভাবে, বিছানায় রাখা ওয়াহেসের কৌটাটা ওয়াশিং মেশিনে দিয়ে আসি। এতটুকু ভেবে সে সরলমণি ওয়াহেসের কোটে হাত বাড়ায়। কোট স্পর্শ করতেই ওয়াহেস এক প্রকার ধমকে ওঠে, এই আমার জিনিসে হাত দেবে না। স্থির হয় চেষ্টা একদম করো না। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টটি পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।